সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের পড়ালেখা এগিয়ে নিয়ে যাচ্ছ। আমি প্রতিমা দাস, সহকারী শিক্ষক, সালেজুর সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়, জামালখালী, চট্টগ্রাম। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজ আমরা পড়ব নবম ও দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। মূল পাঠে যাওয়ার আগে আমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা নেব। প্রথমে দেখো, অ্যাসাইনমেন্টের অর্থ হলো নির্ধারিত কাজ বা অর্পিত কাজ বা লিখিত প্রতিবেদন। এটা দীর্ঘ পরিসরে বাড়ির কাজ। এক্ষেত্রে পাঠ্যপুস্তকের বাইরে বিভিন্ন তথ্য ব্যবহার করতে হয়। এর উদ্দেশ্য এককভাবে কাজ করার ক্ষমতা বৃদ্ধি করা। অ্যাসাইনমেন্টের কভার পেজের নমুনা, এটি শুধুই নমুনা মাত্র। তোমরা নিজেদের মতো করে লিখবে গুছিয়ে। এভাবে যে লিখতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। তবে তোমরা বিষয়, অ্যাসাইনমেন্টের নং, তারিখ, সপ্তাহ, কোন সপ্তাহে তোমরা অ্যাসাইনমেন্টে জমা দিচ্ছ এবং তোমাদের নাম, শ্রেণী, রোল, শাখা এবং তারিখটা সুন্দর করে তোমরা কভার পেজে আলাদা একটা পৃষ্ঠায় তোমাদের লিখবে। এরপর অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে আমরা কি ধাপসমূহ অনুসরণ করব। দেখো, প্রথমত সমস্যা চিহ্নিত করবে এবং পরিকল্পনা প্রণয়ন করবে, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করবে, ফলাফল নিরূপণ করবে, খসড়া প্রতিবেদন তৈরি করবে এবং চূড়ান্ত প্রতিবেদন তৈরি করবে। চলো এবার আমরা মূল পাঠে চলে যাই। আমরা চতুর্থ অধ্যায়ের প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস খ্রিস্টপূর্ব 326 শব্দ থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত আমরা তখনকার দিনে কি ঘটেছিল সেই সম্পর্কে আমরা জানব। এই অধ্যায় শেষে আমরা জানব প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ রাজবংশ ও তাদের শাসনকাল সম্পর্কে বর্ণনা করতে পারব। প্রাক পাল যুগের বাংলার রাজনৈতিক পরিস্থিতি ব্যাখ্যা করতে পারব। প্রাচীন বাংলার রাজনৈতিক চর্চায় তৎকালীন গুরুত্বপূর্ণ রাজবংশসমূহের অবদান সম্পর্কে চিহ্নিত করে ইতিবাচক ধারণা পোষণ করতে সক্ষম হব। গুরুত্বপূর্ণ রাজবংশগুলো সম্পর্কে ধারণা লাভ করে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস ধারাবাহিকভাবে জানতে সমর্থ হব। দক্ষিণ পূর্ব বাংলার রাজ্যসমূহ সম্পর্কে বর্ণনা করতে পারব এবং প্রাচীন বাংলার শাসন ব্যবস্থা সম্পর্কে অবগত হতে পারব। এবার দেখো, প্রথমে প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ রাজবংশ ও শাসন ব্যবস্থা। মৌর্য ও গুপ্ত যুগের বাংলা। গুপ্ত যুগে পূর্বে প্রাচীন বাংলার ধারাবাহিক ইতিহাস রচনা করার তেমন কোনো উপাদান পাওয়া যায়নি, কেননা তখনকার মানুষ আজকের মানুষের মতো ইতিহাস লেখায় অভ্যস্ত ছিল না। ভারতীয় এবং বিদেশি সাহিত্যে এই সময়কাল বাংলার সম্পর্কে ইতস্তত ও বিক্ষিপ্ত উক্তি হতে আমরা ইতিহাস অল্প স্বল্প উপাদান পাই। এ সকল বিচ্ছিন্ন ঘটনা জোড়াতালে দিয়ে সন, তারিখ ও প্রকৃত ঘটনা সম্বলিত ধারাবাহিক কোনো ইতিহাস রচনা করা সম্ভব নয়। বস্তুত খ্রিস্টপূর্ব 327 থেকে 26 অব্দে গ্রিক বীর আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় হতে প্রকৃত ইতিহাসের রূপ পরিগ্রহ করে। গ্রিক লেখকদের কথায় তখন বাংলাদেশে গন্ডারী নামে এক শক্তিশালী রাজ্য ছিল। গঙ্গার নদীর যে দুটি স্রোত এখন ভাগীরথী ও পদ্মা বলে পরিচিত, এই উভয়ই মধ্যবর্তী অঞ্চলে ছিল গঙ্গারী জাতির বাসস্থান ছিল। গ্রিক গ্রন্থকারগণ গন্ডারীতে ছাড়াও প্রায়শ নামগণ গ্রিক গ্রন্থকারগণ গঙ্গারীডে ছাড়াই প্রাসীয়ই নামে অপর একটি জাতির উল্লেখ করেছে। আমাদের রাজধানীর নাম ছিল
পালেওবোত্রা মানে পাটালিপুত্র। গ্রিক লেখকদের বর্ণনার উপর নির্ভর করে অনুমান করা যেতে পারে যে এই দুইটি জাতি একই বংশের নেতৃত্বে একসঙ্গে আলেকজান্ডারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিল। এও অনুমান করা যেতে পারে আলেকজান্ডারের আক্রমণের সময় বাংলা রাজা মগধাদি দেশ জয় করে পাঞ্জাব পর্যন্ত স্বীয় রাজ্য বিস্তার করেছিলেন। তিনি ছিলেন পাটালিপুত্রের নন্দবংশীয় কোনো রাজ্য। এই সময় যে বাংলার রাজার সমধিক শক্তিশালী ছিলেন প্রাচীন গ্রিক লেখকগণের লেখা তা নিয়ে নিঃসন্দেহে প্রমাণিত হয়। আলেকজান্ডারের ভারত ত্যাগের মাত্র 2 বছর পর 321 খ্রিস্টপূর্বাব্দে মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের এক বিশাল অঞ্চলের উপর মৌর্য বংশের প্রভুত্ব স্থাপন করেন। উত্তর বাংলায় মৌর্য শাসন প্রতিষ্ঠিত হয় সম্রাট অশোকের রাজত্বকালে। অঞ্চলটি মৌর্যদের একটি প্রদেশে পরিণত হয়েছিল। প্রাচীন পূর্ণনগর ছিল এই প্রদেশের রাজধানী। উত্তরবঙ্গ ছাড়াও মৌর্য শাসন কর্ণসুবর্ণ, মুর্শিদাবাদ, তাম্রলিপ্ত, হুগলি ও সমতট দক্ষিণ পূর্ব বাংলা অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল। মৌর্য সাম্রাজ্যের পতনের পর শুঙ্গ ও পরে কম্ব বংশের আবির্ভাব ঘটে। ধারণা করা হয় তারা কিছু ছোট অঞ্চলের উপর শাসন প্রতিষ্ঠা করেছিল। এরপর বেশ কয়েকটি বিদেশি শক্তি ভারতবর্ষ আক্রমণ করে। এর মধ্যে গ্রিক, শক, কুষাণ প্রভৃতি উল্লেখযোগ্য। তবে এই আক্রমণকারীরা বাংলা পর্যন্ত এসেছিল কিনা তা বলা যায় না। ভারতে গুপ্ত সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় 320 খ্রিস্টাব্দে। তখন বাংলায় কিছু স্বাধীন রাজ্যের উত্থান ঘটে। এগুলোর মধ্যে দক্ষিণ পূর্ব বাংলার সমতট রাজ্য ও পশ্চিম বাংলার পুষ্কর রাজ্য উল্লেখযোগ্য। গুপ্ত সম্রাট প্রথম চন্দ্রগুপ্তের রাজত্বকালে উত্তরবঙ্গের কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে। সমুদ্রগুপ্তের রাজত্বকালে সমগ্র বাংলা জয় করা হলেও সমতট একটি কদর রাজ্য ছিল। সমুদ্রগুপ্তের রাজত্বকালে হতে 6ষ্ঠ শতকের মাঝামাঝি পর্যন্ত উত্তরবঙ্গ ও গুপ্ত সাম্রাজ্যের অধীনস্থ একটি প্রদেশ বা ভুক্তি হিসেবে পরিগণিত হতো। মৌর্যদের মতে এদেশের গুপ্তদের রাজধানী ছিল মহাস্থানগড়ের পুণ্ড্রনগর। গুপ্ত পরবর্তী বাংলা পঞ্চম শতকের দুর্ধর্ষ পাহাড়ি জাতি হুন ও 6ষ্ঠ শতকের মালবের যশোবর্মনের আক্রমণের ফলে 6ষ্ঠ শতকের প্রথমার্ধে গুপ্ত শাসনের পরিসমাপ্তি ঘটে। বিশাল গুপ্ত সাম্রাজ্যের পতনের পর সারা উত্তর ভারতের ক্ষুদ্র ক্ষুদ্র স্বাধীন রাজবংশের উদ্ভব হয়। এভাবে গুপ্তদের পর সমগ্র উত্তর ভারতের রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। সেই সুযোগে বাংলাদেশে 2টি স্বাধীন রাজ্যের সৃষ্টি হয়। এর একটি হলো বঙ্গ, আর এর অবস্থান হচ্ছে দক্ষিণ পূর্ব বাংলা ও পশ্চিম বাংলার দক্ষিণাঞ্চলে। দ্বিতীয় রাজ্যের নাম হচ্ছে গৌড়। এর অবস্থান ছিল বাংলার পশ্চিম ও উত্তর বাংলা নিয়ে। এখন দেখো দক্ষিণ পূর্ব বাংলা স্বাধীন রাজ্য। পাল যুগের অধিকাংশ সময়ই দক্ষিণ পূর্ব বাংলা স্বাধীন ছিল। তখন এই অঞ্চলটি ছিল বঙ্গ জনপদের অন্তর্ভুক্ত। 8ম শতকের মাঝামাঝি থেকে বেশ কিছু রাজবংশের রাজারা কখনো পাল রাজাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে স্বাধীনভাবে তাদের এলাকা শাসন করত, আবার কখনো
পাল রাজাদের অধীনতা স্বীকার করে চলত। এরপর আসছে খড়গ বংশ। সপ্তম শতকের দ্বিতীয়ার্ধে মগধ ও গৌড়, পরবর্তীতে গুপ্তবংশীয় রাজাগণ প্রভুত্ব স্থাপন করে। এই সময় খড়গ বংশের রাজারা দক্ষিণ পূর্ব বাংলায় একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। তাদের রাজধানীর নাম ছিল কর্মান্তবাসক। কুমিল্লা জেলার বড় কামতার প্রাচীন নামেই সম্ভবত এ কর্মান্তবাসক। কড়কদের অধিকার ত্রিপুরা ও নোয়াখালী অঞ্চলের উপর বিস্তৃত ছিল। এরপর আসছে দেববংশ। খড়গ বংশের শাসনের পর একই অঞ্চলের অষ্টম শতকের শুরুতে দেববংশের উত্থান ঘটে। এই বংশের 4 জন রাজার নাম পাওয়া যায়। এরা হলেন শ্রী শান্তিদেব, শ্রী বীরদেব, শ্রী আনন্দদেব এবং শ্রী ভবদেব। দেবরাজার নিজেদের খুব শক্তিধর মনে করতেন, তাই তারা তাদের নামের সাথে যুক্ত করতেন বড় বড় উপাধি, যেমন পরম সৌগত, পরম ভট্টারক, পরমেশ্বর মহারাজাধিরাজ ইত্যাদি। তাদের রাজধানী ছিল দেবপর্বতে। কুমিল্লার নিকট ময়নামতির কাছে ছিল এর দেবপর্বত। দেবদের রাজত্ব বিস্তৃত ছিল সমগ্র সমতট অঞ্চলে। আনুমানিক 740 খ্রিস্টাব্দ থেকে 800 খ্রিস্টাব্দ পর্যন্ত দেবরাজারা শাসন করতেন। কান্তিদেবের রাজ্য। দক্ষিণ পূর্ব বাংলায় হরিকেল জনপদের 9ম শতকে একটি স্বাধীন রাজ্যের উদ্ভব ঘটে। এই রাজ্যের রাজা ছিলেন কান্তিদেব। দেব রাজবংশের সঙ্গে কান্তিদেবের কোনো সম্পর্ক ছিল কিনা তা জানা যায় না। তার পিতা ছিলেন ধনদত্ত ও মাতা পিতামহ ছিলেন ভদ্রদত্ত। বর্তমান সিলেটের কান্তিদেবের রাজ্যভুক্ত ছিল। তার রাজধানীর নাম ছিল বর্ধমানপুর। বর্তমানে এই নামে কোনো অঞ্চলের অস্তিত্ব নেই। এই সময়ে দক্ষিণ পূর্ব বাংলায় চন্দ্রবংশ বলে পরিচিত নতুন এক শক্তির উদয় হয়। কান্তিদেবের গড়া রাজ্যের পতন হয় এই চন্দ্রবংশের হাতে। এরপর শুনো চন্দ্রবংশ। দক্ষিণ পূর্ব বাংলায় সবচেয়ে শক্তিশালী স্বাধীন রাজবংশ ছিল চন্দ্রবংশ। 10ম শতকে শুরু হতে একাদশ শতকের মধ্যভাগ পর্যন্ত 150 বছর এই বংশের রাজারা শাসন করেন। চন্দ্রবংশের প্রথম নৃপতি পূর্ণচন্দ্র ও তার পুত্র সুবর্ণচন্দ্র রোহিতগিরির ভূস্বামী ছিলেন। আনুমানিক 30 বছর কাল তিনি রাজত্ব করেন। এরপর দেখো ব্রহ্ম রাজবংশ। একাদশ শতকে শেষভাগে পাল রাজশক্তি দুর্বল হয়ে পড়লে দক্ষিণ পূর্ব বাংলায় ব্রহ্ম উপধিধারী এক রাজবংশে প্রতিষ্ঠিত হয়। বঙ্গদেশে যিনি এই বংশের ভিত্তি প্রতিষ্ঠা করে তিনি হলেন ব্রজব্রহ্মার পুত্র জাতব্রহ্মা। কর্তব্য বিগ্রহের সময় তিনি শ্বশুর কলচুরিরাজ কর্ণের সাহায্যে ও সমর্থনে দক্ষিণ পূর্ব বাংলায় স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন। ব্রহ্মদের রাজধানী ছিল বর্তমান মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর। জাতব্রহ্মার পর তার জ্যেষ্ঠপুত্র হরিব্রহ্মা একটানা 46 বছর রাজত্ব করেন। পাল রাজাদের সঙ্গে তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলতেন। প্রাচীন বাংলা শাসন ব্যবস্থা। গুপ্ত শাসনের পূর্বে প্রাচীন বাংলা রাজ্য শাসনের পদ্ধতি সম্বন্ধে সঠিক
প্রাচীন বাংলা শাসন ব্যবস্থা। গুপ্ত শাসনের পূর্বে প্রাচীন বাংলা রাজ্য শাসন পদ্ধতি সম্বন্ধে সঠিক কোনো বিবরণ পাওয়া যায় না। এদেশের গুপ্ত শাসন প্রতিষ্ঠার পূর্বে কৌম সমাজ ছিল সর্বসভা। তখন রাজা ছিল না, রাজত্বও ছিল না, তবু শাসন পদ্ধতি সামান্য মাত্রায় ছিল। তখন মানুষ একসাথে বসবাস করত। কৌমদের মধ্যে পঞ্চায়েতি প্রথার পঞ্চায়েত দ্বারা নির্বাচিত দলনেতা স্থানীয় কৌম শাসন ব্যবস্থার নেতৃত্ব দিতেন। বাংলায় এ কৌম ব্যবস্থা চিরস্থায়ী হয়নি। খ্রিস্টপূর্ব ৪র্থ শতকের পূর্বেই বাংলা কৌমমত্র ভেঙে দিয়ে রাজতন্ত্রের পূর্ণ বিকাশ ঘটেছিল। গুপ্তদের সময় বাংলা শাসন পদ্ধতির পরিষ্কার বিবরণ পাওয়া যায়। আনুমানিক ২য়-৩য় শতকে উত্তরবঙ্গ মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল। বাংলায় মৌর্য শাসনের কেন্দ্র ছিল পূর্ণনগর, বর্তমান বগুড়ার ৫ মাইল দূরে মহাস্থানগড়ে। আনুমানিক করা হয় যে মহামাত্র নামক একজন রাজা প্রতিনিধির মাধ্যমে তখন বাংলার মৌর্য শাসনকার্য পরিচালিত হতো। বাংলায় গুপ্ত সাম্রাজ্যভুক্ত হলেও সমগ্র বাংলা গুপ্ত সাম্রাজ্যের সরাসরি শাসনে ছিল না। বাংলা যেই অংশে গুপ্ত সাম্রাজ্যের সরাসরি শাসনে ছিল না তা মহারাজা উপাধিধারী মহাসামন্তগণ প্রায় স্বাধীন এবং আলাদাভাবে শাসন করত। এই সকল সামন্ত রাজা সবসময় গুপ্ত সম্রাটের কর্তৃত্বকে মেনে চলতেন। ধীরে ধীরে বাংলায় সর্বত্র গুপ্ত সম্রাটদের শাসন চালু হয়। এই মহাসামন্তদের অধীনে বহু কর্মচারী নিযুক্ত থাকতেন। ৬ষ্ঠ শতকের উত্তর পশ্চিম বাংলায় গুপ্ত বংশের শাসন শেষ হয়ে যায়। বঙ্গ স্বাধীন ও আলাদা হিসেবে প্রতিষ্ঠাতা লাভ করে। তখন বঙ্গে যে নতুন রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি হয়েছিল তা মূলত গুপ্ত আমলে প্রাদেশিক শাসনের মতোই ছিল। গুপ্তদের সময়ে রাজতন্ত্র ছিল সামন্ত নির্ভর। এই আমলে তার পরিবর্তন হয়নি, বরং সামন্ততন্ত্রই আরও প্রসার লাভ করেছে। গুপ্ত রাজাদের মতে বাংলা সামন্ত রাজাগণ মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করতেন। এছাড়াও বিভিন্ন শ্রেণীর বহু সংখ্যক রাজকর্মচারী নিয়োগ করতেন। বাংলায় তুর্কি শাসনের ইতিহাস। বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠার সূচনা করেন বখতিয়ার খিলজি। এই পর্বের প্রথম পর্যায় ছিল ১২০৪ থেকে ১৩৩৮ খ্রিস্টাব্দ পর্যন্ত। এই যুগে শাসনকর্তাদের পুরোপুরি স্বাধীন বলা যাবে না। এদের কেউ কেউ ছিলেন বখতিয়ারের সহযোদ্ধা, আবার কেউ কেউ তুর্কি বংশের শাসক। শাসকদের সকলেই দিল্লি সুলতানদের অধীনে বাংলার শাসনকর্তা হয়ে এসেছিলেন। পরবর্তীকালে অনেক শাসনকর্তারাই দিল্লির বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীন হতে চেয়েছেন, তবে এদের বিদ্রোহ শেষ পর্যন্ত সফল হয়নি। দিল্লির আক্রমণের মুখে তার ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। মুসলিম শাসকের এই যুগ ছিল বিদ্রোহ বিশৃঙ্খলায় পূর্ণ। তাই ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বাংলাদেশের নাম দিয়েছিলেন বুলগাকপুর। এর অর্থ বিদ্রোহের নগরী। ১২৪৭ সাল থেকে ১২৫১ সাল খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা শাসন করেন জালালউদ্দিন মাসুদজানি। তিনি লখনৌতিতে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হন। পরবর্তী শাসক ছিলেন অযোধ্যা শাসনকর্তার মালিক ইখতিয়ারউদ্দিন ইউসুফবক। যথেষ্ট শক্তি সঞ্চয় করার পর মাসুদজানি ১২৫৫ খ্রিস্টাব্দে মুগিসউদ্দিন উপাধি ধারণ করে স্বাধীনতার ঘোষণা করেন। তিনি ১২৫৭ খ্রিস্টাব্দে নিহত হন। পরবর্তী ২ বছর লখনৌতি স্বাধীনভাবে শাসন করে মালিক উজিউদ্দিন ইউসুফবক। পরে ১২৬৯ খ্রিস্টাব্দে
কারা প্রদেশের শাসনকর্তা তাজউদ্দিন আরসালান খান লক্ষৌনদীর সিংহাসনে বসেন। আরসালান খানের পর বাংলা শাসনকর্তা হন তাতার খান। তিনি দিল্লির প্রতি আনুগত্য প্রকাশ করলেও কয়েক বছরের মধ্যে দিল্লির সাথে বাংলা সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তাতার খানের পর অল্প দিনের জন্য বাংলার ক্ষমতা বসেছিলেন শের খান। তো ছিল আমাদের আজকে পাঠের বিষয়। বিভিন্ন রাজাদের শাসনকাল এবং বিভিন্ন বংশধর সম্পর্কে আমরা জানলাম। বিভিন্ন রাজা বংশধর সম্পর্কে, তাদের শাসনকাল সম্পর্কের ইতিহাস। বইটা তোমরা আর একটু বিস্তারিতভাবে পড়বে এবং অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করবে। আর এই পর্যন্তই। সামনের ক্লাসে তোমাদের এখন চলো আমরা অ্যাসাইনমেন্টে কী প্রশ্ন আছে তা আমরা দেখে নিই। প্রাচীন ও মধ্যযুগের গুরুত্বপূর্ণ রাজবংশ ও শাসন ব্যবস্থার একটি তুলনামূলক বিশ্লেষণ করো। সুপ্রিয়রা, আশা করছি তোমরা পাঠটি ভালোভাবে বুঝতে পেরেছ। চেষ্টা করেছি বিস্তারিত আলোচনা করার জন্য। তারপরও তোমরা পাঠ্য বই থেকে আরেকটু ভালোভাবে বুঝে গুছিয়ে লেখার চেষ্টা করবে। পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।